স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামেই যার পরিচয়। আমাদের সাথে আরো থাকছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল। আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। পুলিশকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিটিয়ে মেরেছে। ছাত্ররা কি পুলিশকে মেরেছে? আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে, এগুলোকে ছাত্ররা করেছে? এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন, এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করেনি। ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই, তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল। সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল, কিন্তু তাদেরকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল। কার বিচার করতে? বঙ্গবন্ধুর কন্যা, যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন। পার ক্যাপিটা ইনকাম যেখানে $700 ছিল সেখান থেকে 3000-এর কাছাকাছি নিয়ে গিয়েছেন, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে, তার বিচার করবো? আরো একটু যদি পিছনে ফিরে চান, এই কারা এরা বিচার করবো? আপনি এই যে মানে 5ই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো, একটা মেটিকুলাস ডিজাইন, যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এটা এমনি এমনি হয়নি, এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি। আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো, কোনো কোটাই থাকবে না। আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলন শেষ হয়নি। সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল, যারা নাকি পাকিস্তান বাহিনী, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল, রাজাকার বাহিনী তৈরি করে, আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল, কোটিখানিক লোকের বসত বাড়ি মানে ত্যাগ করতে বাধ্য হয়েছিল। তারা বন্ধুপ্রতিম দেশ ভারতের আশ্রয় নিয়েছিল, ভারত সরকার তাদের আশ্রয় দিয়েছিলেন। আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন, এবং ভারতের 15,000 সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের 30 লক্ষ লোকের রঞ্জিত ভাই বাংলাদেশ। সেই বাংলাদেশের যারা স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু, তার কন্যা, যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন, তারকে ফাঁসি দেওয়ার জন্য এই কোর্ট তৈরি করেছেন। আরো যদি ডিটেলে যান, 19 বার তাকে হত্যার চেষ্টা হয়েছিল। হত্যার চেষ্টাগুলি কেন হয়েছিল? যে তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর আরেকজন যে রয়ে গেছে, মানে উত্তরসূরি, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তাকে শেষ না করা পর্যন্ত আওয়ামী লীগকে শেষ করা যাবে না। তাকে শেষ না করা পর্যন্ত এই মুক্তিকামী বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে শেষ করবে। আমরা সেই জন্যই আজকে দেখলাম, যেহেতু তারা 19 বার ফেল করেছে, এইবার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সব কিছু একটা প্রেসক্রিপশনের মাধ্যমে তার নামে আন্তর্জাতিক কোর্টে মামলা করলেন। কেন? মানব অধিকার ক্ষুণ্ণ করেছেন তিনি, মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি, হত্যা করেছেন। আমাদের সময় আমরা এই কোর্টটি তৈরি করেছিলাম, যারা নাকি যুদ্ধ অপরাধী ছিল, যারা মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি। এক চুপনগরে পাকিস্তান বর্বর বাহিনী 3 দিনে 22,000 লোককে হত্যা করেছে। এই 30 লক্ষ লোকে রক্ত রঞ্জিত, 15,000 ভারতীয় মানে সোলজারের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের মানে ইজ্জত হারানোর এই বাংলাদেশ, সেই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন, তারাই আজকে স্বাধীনতার পর। এই কোর্টের যদি আপনারা দেখেন, প্রধান কুশলী যিনি তাজুল সাহেব কে? ইনি একজন জামাতের নেতা। তিনি ওই যুদ্ধ অপরাধীদের যখন নাকি ট্রায়াল হচ্ছিল এই কোর্ট, সেই কোর্টে তিনি কিন্তু প্রধান মানে এই কৌশলী হিসাবে তাদের জন্যই, এই গোলাম আজম, আমাদের সেই মানে যারা নাকি রাজাকার বাহিনীর স্রষ্টা ছিলেন, তাদের জন্যই তারা এই কোর্ট মানে সেই কোর্টের আজকে তিনি প্রধান কৌশলী। আমাদের বিরুদ্ধে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি আজকে সমস্ত কিছু তদন্ত শেষ করে তিনি আজকে সামনে আসছেন। এবং এই 3 বিচারপতি, আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না, আমি বলবো তাদের কাছে যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন। আপনারা দেখেছেন প্রধান বিচারপতি মানে এই কোর্ট চলাকালীন শেষের দিকে প্রায় 20-25 দিন তিনি কোর্টেই যেতেন না, বসে বসে তিনি রায় লিখেছিলেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা রায় লিখেছিলেন। সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই। সবকিছু ছিল সাজানো। আমাদের আর 2 যিনি বিচারপতি, তারা পালাক্রমে কেউ একদিন মানে সকালে থাকতেন, কেউ বিকালে থাকতেন, এবং সবকিছু সাজানো গোছানো ছিল। এখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলি যেগুলি প্রয়োজন,
পোস্টমর্টম রিপোর্ট এবং এই সাক্ষীদের জেরা করা কিছুই এখানে হয়নি। সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে রাজসাক্ষী বানিয়ে বাস শেষ করে দিলেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা ফাঁসি এবং অন্যান্য যা করা তা করলেন। এইটা দেশের জনগণ মেনে নেবে না। আমি সেই জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসির খোরাক, একটা দুঃখের কথা এবং হাসির খোরাক সৃষ্টি হয়েছে। এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই জন্যই যে পাকিস্তানের প্রধান বলেছিলেন তারা ৭১ প্রতিশোধ দিলেন, সেই কোর্ট তাদের নকশায় সেই কোর্ট, কাজেই এই কোর্ট একটা রায় দিবে, এই দেশের জনগণ সেটা মেনে নেবে। আপনি শুধু এইটা নয়, তিনি আরেক ভিডিওতে দেখেন প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় বলছেন, একজন বিচারপতি তাকে বলছেন আপনি তো তাকে ডিফেন্ড করেন, এটা তো আমার করতেই হবে, না হলে কেমনে হবে, এই বলে আসছেন। এই ভদ্রলোক আমাদের জামাত ঘরানার একজন উকিল এবং সে মানে জামাতের একজন কর্মী, তিনি জামাতের একজন নেতা, এটা সবাই জানে। সেই জন্যই তার মধ্যে এর চেয়ে বেশি কি বের হবে, কারণ তিনি কোনো কিছু শুধুই বলেছেন ওনারা নির্দোষ, এরপরে তার যে একটা প্রচেষ্টা সেখানে থাকার কথা সেইটা হয়তো আপনারাও লক্ষ্য করেননি। এটা তো প্রচেষ্টা নিলেই কি না নিলেই কি, এখানে তো কোনো আইন তোয়াক্কা না করে মানে এটা করেছে। এই দেশে কোনো গণহত্যা হয়নি, এখানে কোনো যুদ্ধ অপরাধ হয়নি, এখানে তাহলে এই কোর্টে কেন বিচার হবে? আমি সেইখানেই বলতেছি যে আপনি যদি মৃত্যুর ফিগার গুলি দেখেন, তাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলে 650 জন, তারা কোনো সময় বলে 800, কোনো সময় বলে 1400। আপনার এই যে একবার এক একটা কথা বলে, আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে গড়ে 150 জনের মতন প্লাস মাইনাস লোক প্রত্যেক মাসে সারা বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই সবগুলো যদি মিলিয়ে ধরেন তাহলে সংখ্যাটা হয়তো ওই ধরনের কাছাকাছি আসতে পারে। আমাদের এখানে পুলিশ হত্যা হয়েছে, তার কোনো বিচার হয় মানে সে সংখ্যা এখানে নিরূপিত হয়নি। আপনি দেখেছেন তারা আবার 5 তারিখের থেকে পরে 4 তারিখ থেকে যে সমস্ত হত্যাগুলি হয়েছে, তারা যে হত্যাগুলি করেছে এইগুলোর মানে তাদের কোনো বিচার হবে না, তারও একটা ইন্ডিপেন্ডেন্ট পাস করেছে, বিল তার পাস করেছে। এইগুলি সবগুলি যদি হিসাব নিকাশ করেন, এটা একটা সাজানো খেলা, এটা সাজানো বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা। এরা অনেক 19বার চেষ্টা করছে, সেখানে ফেল করেছে। এখন তারা যাতে এই শেষবারের মতন ট্রায়ালের মাধ্যমে, কোর্টের মাধ্যমে একটা রায় দিয়ে শেষ করা যায় কিনা তারই চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন কেন? সেই সময় আমি যদি এটা বলি, আমাদের একটা ষড়যন্ত্র যেটা হয়েছিল, অনেক কিছু আমাদের ফেইলিউর ছিল। আমরা যদি আরেকটু মানে কথা বলি, তাহলে দেখবেন আমাদের সেনাবাহিনী তার সঠিক কাজটি করেননি। আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী ছিল তারা সঠিক ইনফরমেশনটা দেয়নি। এইগুলির পরেও মানে প্রধানমন্ত্রী দেখলেন যে যেহেতু উনি হলেন এই দেশের মানুষের জন্য কাঁদেন। মানে তার বাবা মা আপনি জানেন 15ই আগস্টে তার বংশের সবাইকে শেষ করে দিয়েছিলেন, শুধু তিনি এবং তার ছোট বোন বেঁচে ছিলেন। এবং তিনি আর কোনো হত্যা হোক, আর কোনো